অর্ন রেড ওয়াইনের বোতলে তার নরম ঠোঁট রেখে বোতলটা উঁচু করে ধক ধক করে ওয়াইন খেতে খেতে রুমের মধ্যে প্রবেশ করে। অর্ণের লোচনযুগল ঈষৎলাল হয়ে আছে। অর্ণের নাকে ওয়াইনের কড়া গন্ধ লেগে থাকা সত্ত্বেও তার নাসিকাতে হলুদ গাদা সাদা রজনীগন্ধা ফুলের সৌরভ এসে জানান দেয় এটা সাধারণ কোনো রুম না, এটা বাসর ঘর। আর অর্ণ তার ভাইয়ের বাসর ঘরে সদ্ব্যয় আনা দামি মদের বোতল হাতে নিয়ে তা খেতে খেতে রুমে প্রবেশ করেছে। রুমের চারপাশ ফুলে সমরিত। মনোহরী, হৃদয় হরণী, সুকেশিনী, সুলভ সুহাসিনী নয়, বরং তিক্ত বিরক্ত কৃষ্ণবর্ণ মহিয়সী বিছানার মাঝে গুটিসুটি মেরে বসে আছে। অর্ণ গম্ভীর হয়ে বিছানার দিকে তাকাল। অর্ণের চোখে মুখে স্বচ্ছ ক্রোধের বিলাস। সেই বিলাসিতা প্রদানের সুবর্ণ সুযোগের অপেক্ষা অর্ণের। অর্ণ বলা শুরু করে, কেন আমার জীবনটা তুই নষ্ট করলি? তোকে কে বিয়ে করত? কেউ না। আমার কপালেই তুই এসে জুটলি। তোর কি লজ্জা করে না? এত এত অপমান করার পরও আমার সাথে জড়িয়ে গিয়েছিস। ফুলে সজ্জিত বিছানার রংটা যেন ভালোবাসা প্রদানের আহ্বান জানায়। কিন্তু বিছানার উপর মাথা নিচু করে বসে থাকা অবনী যেন অ্যাট্রাকশনের মোনালিসা নয়, সে যেন সক্রেটিসের অনুরূপ রঙের গড়ন। অবনী কাঁদছে। শব্দহীন তবে ফোপানোর আওয়াজ মাঝে মাঝে বদ্ধ ঘরের কার্নিশে ছড়িয়ে যাচ্ছে। অর্ণ বোতলে আরও একবার চুমুক দিয়ে অবনীর দিকে এগিয়ে যায়। অবনী তখনও চুপ হয়ে আছে। অর্ণ কাছে যেয়ে বলে, তুই না ভাইয়ার বউ, আমার ভাবি তুই, আমি তোর বউ। অবনী, চুপ কর, শোন, আমার বউ হয়েছিস, খবরদার আমার কাছে আসবি না। আমার কাছে পৃথিবীর সবচাইতে বিরক্তিকর হচ্ছিস তুই। ঘোমটা কেন দিয়ে আছিস? খোল ওটা, তোর রূপ দেখার কোনো ইচ্ছে আমার নেই। যে রূপে আকর্ষণতা নেই সেই রূপে থুথু দিতেও লজ্জা করে। অর্ণ কথাটা বলেই অবনীর মুখের উপর থেকে বেনারসির ঘোমটা কাপড় তুলে ফেলে দেয়। অর্ণ আর দেরি করে না। হাতে থাকা ওয়াইনের বোতলে যতটুকু মদ ছিল সব ওর মাথায় ঢালা শুরু করে। কিছুটা মদের অংশ ক্ষিপ্র গতিতে অবনীর মুখের উপর ছুঁড়ে মারে। অবনী চোখ বন্ধ করে নিল। কয়েক ন্যানোসেকেন্ড দেরি করলে হয়তো মদের পুরোটা চোখের মধ্যে চলে যেত। তবুও অতি সামান্য তরল ওর চোখে যাওয়াতে জ্বালা করা শুরু হয়ে গেছে। অর্ণ শব্দ করে হাসতে থাকে। অবনী নীরবে কেঁদে যাচ্ছে। হাসতে হাসতে বলে, কি ভাবছিস? আমার মতো ছেলেকে বিয়ে করে তুই সব পেয়ে গিয়েছিস? তুই জানিস না তুই কত বড় ভুল করেছিস। আমার কি দোষ? আমি তো অবনী। চুপ কর তুই। অর্ণ কথাটা বলে অবনীর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। অবনীর এমনিতে চোখ জ্বালা করছিল, তার উপর অর্ণের থেকে খুব জোরে চড় খেয়ে এসে যেন দিশেহারা বিপর্যস্ত হয়ে পড়ে। অর্ণ বিছানা থেকে উঠে দাঁড়ায়। অবনীকে টেনে বিছানা থেকে নামিয়ে ফ্লোরে দাঁড় করাল। অবনী নিশ্চুপ। সে কিছুই বলতে পারছে না, কেবল কান্নায় করে যাচ্ছে। বাসর ঘরে স্বামীর থেকে মেয়েরা ভালোবাসা পেয়ে থাকে, কিন্তু অবনী যা পাচ্ছে সেটা ভালোবাসা নয়, বরং নির্যাতন। এমনিতেই অবনী বিকেল থেকে কান্না করেছে। অর্ণের ভাই আনাফ বিয়ের আসর থেকে পালিয়ে যায়। সবাই বলাবলি করছিল কালো মেয়ের জন্য এমনিতেই ছেলে পাচ্ছিল না, কাজিন ধরে বিয়ে করিয়ে দিচ্ছে, সেই ভেগে গিয়েছে। ছি ছি, কি কানটাই না ঘটেছে। কে করবে এর বিয়ে? অবনীর কানে যখন অনুষ্ঠানে আসা মানুষের কথা আসে তখন থেকেই কাঁদছিল। কান্নাটা যেন এখনো থামছে না। অর্ণ অবনীর দিকে তাকিয়ে বলে, ওই নেকা কান্না থামা বুঝেছিস?
ওয়াশরুম আছে, যা চোখে পানি দিয়ে আয়। অবনী মাথা নিচু করে কোনো রকমে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুত নেয়। অর্ণ আবার থামিয়ে দিয়ে বলে, ওই দাঁড়া, গা থেকে সব খোল। অর্ণ, অবনী, চুপ কর। অবনীর কোনো কথা শোনার মুডে অর্ণ নেই। সে অবনীর কাছে যেয়ে সজোরে টান দিয়ে অবনীর তনু থেকে কাপড় সরিয়ে ফেলে। অবনী আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে ওয়াশরুমে চলে যায়। অবনী তাড়াতাড়ি ট্যাপ ছেড়ে দিয়ে পানি হাতে নিয়ে মুখে ছেটাতে থাকে। কয়েকবার পানি ছিটিয়ে চোখ ঠান্ডা করে নিল। সে আয়নাতে তাকায়। নিজের চেহারা আজ সে বিগত 10 বছর ধরে দেখেনি। 10 বছর পর আজ প্রথমবারের মতো সে আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নাতে নিজের চেহারা দেখে চোখের পানি গড়িয়ে পড়তে থাকে। কারণ সে কালো, এটার জন্য কাঁদছে না। কপলের ডান পাশে স্পষ্ট থাপ্পড়ের দাগ। অবনী আরও ঢুকরে কেঁদে ওঠে। কারণ সে কালো বলে তার স্বামী এভাবে কথা শুনিয়েছে। সদ্ব্যা বিয়ে করা স্বামী যেন বড়ই নিষ্ঠুর। অবনী নিজের গায়ের দিকে তাকায়। শাড়িটা আধা খোলা হয়ে আছে। বুকের প্রশস্ত অধনা যেন দৃশ্যমানের বিলাসিতা বহন করলেও অর্ণের কাছে তা বড়ই তুচ্ছ। অবনীর মনে নিঃসান্দ তৈরি করে তুলেছে। সে গায়ে শাড়ি পেঁচিয়ে নেয়। তারপর আবারও আয়নাতে চোখ দিল ও। বহু বছর ধরে না দেখা নিজের প্রতিবিম্ব অবলোকন করতে থাকে ও। অর্ণ টেবিলের ড্রয়ার খুলল। নতুন সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে তাতে আগুন জ্বালাল। হাতে সিগারেট নিয়ে সে রুমের সোফাতে যেয়ে বসে। 2 ঘন্টা ধরে ও 5 বোতল ওয়াইন শেষ করেছে। কিন্তু কিছুতেই যেন ওর নেশা হচ্ছে না। মাথার মধ্যে অবনীর মুখটাই ভেসে উঠছে বারবার। আর যখনই ভাসছে তখনই সব নেশা ছুটে যেয়ে রাগ আবির্ভাবে মেঘের আড়ম্বর সৃষ্টি করছে। সে সিগারেটে টান দিয়ে চোখটা একটু বন্ধ করল। সাথে সাথেই ইরার মুখ ভেসে ওঠে। সে চোখ মেলে তাকায়। ইরার হাসি মুখটা যেন ওর বুকে জমে থাকা রাগের ঘনঘটা উচ্চতর বানিয়ে দিয়েছে। অনুধাবনের শেষ অংশে প্রয়োগের মীমাংসায় ব্যস্ত হয়ে যার রাগের অনুভূতি। অবনী নিজেকে কিছুটা সামলে নেয়। সে গায়ে ভালোমত শাড়িটা পেঁচিয়ে বাইরে বের হয়ে আসল। লোচন যুগল যেন লাল তুরুপে ভর্তি। অর্ণ সিগারেটে টান দিয়ে অবনীকে ডাকল। দাঁড়া, কোথায় যাচ্ছিস? বিছানায়। অবনী, কেন? কি ভাবছিস? তোকে নিয়ে বাসর রাতের প্রমোদনা তৈরি করব তাই না? অর্ণ এগিয়ে আসে কাছে। আবারও শাড়ি ধরে হেঁচকা টান দেয়। শাড়িটা আগের মতো খুলে গেল। অর্ণ এক হাতে শাড়ি ধরে থাকে। অবনী নিজেকে 2 হাত দিয়ে ঢেকে নেয়। অর্ণ শব্দ করে হাসতে থাকে। অবনী অর্ণের হাসির কারণ বুঝতে পারে না। অর্ণ হাসতে হাসতে বলে, শোন, তোর এই শরীরের উপর আমার কোনো চাহিদা নেই। যার মাঝে কালোতে ভর্তি তাকে ছুঁয়ে দেখার কোনো ইন্টারেস্ট আমার মধ্যে নেই। আফসোস, তোর জন্য ইরা আমার থেকে চিরজীবন হারিয়ে গেল। অর্ণ, ইরা কে? ইরা? অবনী, আমার ভালোবাসা, যাকে আমি খুব করে ভালোবাসতাম। শুধু তোর জন্য সে আমার হলো না। অর্ণ, আমি কি করলাম? অবনী। অবনীর মুখ থেকে এমন কথা শুনে অর্ণ আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবারও গালে একটা চড় বসিয়ে দেয়। অবনী ঘুরে যেতেই শাড়ি দিয়ে অবনীর মুখ বিহর একটু চেপে ধরে। তারপর জ্বলন্ত সিগারেট নিয়ে অবনীর খোলা পিঠের নিচ অংশে জোরে চেপে ধরে। অবনী চিৎকার দিতে যেয়েও শব্দ বের করতে পারে না। অর্ণ ক্ষিপ্ত, ক্ষোভের চরম সীমায় পৌঁছে শলাকায় যতক্ষণ আগুন ছিল ততক্ষণ অবধি চেপে ধরে রাখল।
এরপর এক ধাক্কায় বিছানায় ফেলে দেয় অবনীকে। অবনী যেন একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু পিঠের উপরিভাগে সিগারেটের আগুন লাগায় যেন সে জ্বলন্ত পীড়ার এক ডোবায় পড়ে যায়। অবনী চিৎকার করতে পারে না। চিৎকার কেনই বা করবে? অবনীকে একমাত্র অর্ণের মা ছাড়া এ বাড়িতে কেউ পছন্দ করে না। এমনকি অবনীর নিজের মাও অবনীকে ঘেন্না করে। তার আত্মচিৎকার যে বৃথা যাবে এটা অবনী নিশ্চিত। নতুন স্বামীর থেকে এমন নির্যাতিত ব্যবহার হয়তো এর আগে কোনো মেয়ে পায়নি। অবনী আজকে তার লোচনযুগলে বিশাল বাড়িধারার এই ধারাপতনে চুপিসারে সব সহ্য করার অনুভবতা প্রকাশ করছে, যা অন্য কোনো মেয়ে হয়তো করবে না। অর্ণ থেমে নেই। সে এক দু পা করে এগিয়ে আসছে অবনীর দিকে। অবনী ভয়ার্ত দৃষ্টিতে তাকায় অর্ণের চোখযুগলে। সেখানে রাগের অববাহিকায় এক জ্বলন্ত রক্তবর্ণ ধারণ করেছে। অবনী থেমে থেমে বলতে থাকে, কি করছো? আমাকে ভালোবেসে চাও, আমি সবটাই তোমাকে দেব। এভাবে কেন আসছো? চুপ কর। অর্ণ কথাটা বলে অবনীর আরও কাছে আসে। অবনী ভয়ে একটা ঢোক গিলল। অর্ণ হাত উঠিয়ে সোজা অবনীর বুকের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। অবনী শঙ্কায় চুপসে যেতে থাকে। অর্ণ তার বুকের কাছে হাত এনেই থেমে যায়। অবনী চোখ বড় বড় করে দেখতে থাকে। অর্ণ হাসতে থাকে। অবনী ওর হাসির রহস্য বুঝতে পারে না। অর্ণ হাসতে হাসতে বলতে থাকে, কি ভাবছিস? তোর মতো একটা জঘন্য গায়ের রঙের মেয়েকে আমি স্পর্শ করব? তোকে ভালোবেসে স্পর্শ করব? কিভাবে ভেবেছিস তুই? অর্ণ কথাটা বলে অবনীর পিছনে থাকা বালিশ হাতে তুলে নেয়। তারপর কিছু সময় অবনীর মুখের দিকে তাকিয়ে থাকে। এই তাকানোতে রাগের হিংস্রতা প্রকাশ পাচ্ছে। অবনী এমন চাহনিতে ভয় পাচ্ছে অনেক। একটা নারীর স্বামী মানেই সকল আশ্রয়স্থল হয়, কিন্তু অবনীর কাছে এই অর্ণ নামক স্বামীর কাছে থাকাটাও যেন বিশাল ভয়ের ব্যাপার। কিন্তু কোনো উপায় নেই তার। কোথায় যাবে সে? কার কাছে বলবে ও? অর্ণ চলে আসার আগে অবনীকে বলে, শোন, তোকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার কোনো দিন ছিল না। তোকে নিয়ে কল্পনাতেও কোনো দিন এমন দিনের কথাও ভাবিনি। আমার থেকে দূরে থাকবি। এটা ভালো করেই জানিস দাদু আমাকে কতটা ভালোবাসে। তাই ওনার সামনে কখনো ন্যাকা কান্না করবি না। আমার মায়ের সামনেও কখনো মন খারাপ করে থাকবি না। আর বাইরে কারো সাথে আমি যে তোর বর, এটা ভুলেও বলবি না। যদি এসবের বাহিরে কিছু করেছিস, বুঝতেই পারছিস তোর জন্য কত খারাপ কিছু অপেক্ষা করছে। আরেকটা কথা, আমার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবি। স্বামীর অধিকার কখনো পাবি না তুই। আমার জীবনটা আজ তোর জন্য নষ্ট হয়ে গেছে। আমার ভালোবাসাটাও শেষ, শুধু তোর মতো একটা বাজে দেখতে মেয়েকে বিয়ে করেছি বলে। অর্ণ কথাটা বলে সোফাতে যেয়ে বসে। অবনী বিছানার উপর পা উঠিয়ে গাটোসাটো হয়ে বসল। গায়ে শাড়িটা কোনো রকমে জড়িয়ে নেয়। অর্ণ সোফার উপর বালিশ রেখে শুয়ে পড়ে। অবনী একদৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ণের মুখের দিকে। এই বাড়ির সবচাইতে হ্যান্ডসাম ছেলে অর্ণ। ওর সাথে পরিচিত হওয়া মেয়েগুলো আঠার মতো পড়ে থাকতে দেখেছে অবনী। বাড়িতেও কত মেয়ে নিয়ে এসে ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছে অর্ণ। সেই মেয়েগুলো এক একটা যেন অপ্সরা। অবনী কখনো কারো সামনে যায়নি। হয়তো তারা অপমান করবে ভেবে সে কখনো সামনে যেত না। কিন্তু একদিন অর্ণের মায়ের কারণে ওদের সামনে যায়। অর্ণ অনেক বন্ধুদের বাড়িতে আনে। সেদিন ওদের জন্য নাস্তা রেডি করার পর অর্ণের মা অবনীকে বলে, কি রে, ওভাবে লুকিয়ে দাঁড়িয়ে কি দেখছিস? সব খাবার তো তুই নিজে বানাইছিস। এবার যা, ওদেরকে দিয়ে আয়। না খালাম্মু, আমি যাব না।
তুমি তো রোজ নিয়ে যাও। তুমি যাও এখন। অবনী, আরে কি সমস্যা? যা তো নিয়ে যা। অর্ণ আছে তো ওখানে, সমস্যা কি? যা, আমি কাজ করছি এখন। সেদিন অবনী অর্ণের মায়ের জোড়াজুড়িতে আসে ওদের সামনে। মাথার উপর লম্বা একটা কাপড় দিয়ে সে খাবারের ট্রে নিয়ে এগিয়ে আসে অবনী। অবনীকে দেখেই অর্ণের বন্ধু শিহাব বলা শুরু করে, কিরে মামা, এটা না তোর খালাতো বোন অবনী? এভাবে কেন আসছে? শিহাব, এমনিতে। অর্ণ, শিহাব, তুই ওনার হাতের দিকে তাকা। হাতের কালার দেখছিস? কালো বিশ্রী দেখতে মেয়েটা। এজন্য কি মাথা থেকে কাপড় সরায়? মিহি, আরে হ্যাঁ তো, কই দেখি আপু তোমাকে একটু। নিশি, নিশি কথাটা বলেই অবনীর মাথা থেকে কাপড়টা টেনে নামিয়ে দেয়। অবনীর কালো চেহারাটা সবার চোখের সামনে। মেয়েটা দেখতে বেশ হলেও গায়ের রংটাই যত ঝামেলা। এজন্য কেউ ওকে পছন্দ করে না। আর পছন্দ করে না বলেই অবনী তার মায়ের থেকে দূরে থাকে। অবনী দৌড়ে চলে আসার প্রস্তুতি নিতেই মিহি বলা শুরু করে, ছি, এত বিশ্রী দেখতে মেয়ের হাত থেকে আর কি খাবো? এত কালো কেন তুমি? তোমার তো আমাদের সামনে খাবার আনার যোগ্যতাও নেই। বেঁচে আছো কেন? নিজেকে কখনো দেখেছ? ভয় পাও না তুমি? মিহির কথা শুনে সবাই হো হো করে হাসতে থাকে। অবনী স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। ওর পা যেন চলছে না। সে কি বলবে সেটাও বুঝতে পারছে না। সবকিছু যেন স্তব্ধ হয়ে গেছে। এত অপমান সে অনেক বছর হলো হয়নি। কারণ সে কখনো বাড়ি থেকে বের হতো না। বের হলেও হাত, চোখ, মুখ সবকিছু ভালোভাবে বোরখার সাথে ঢেকে বের হয়েছে, যেন কেউ ওর কালো গায়ের রং না বুঝতে পারে। তবে আজ অর্ণের মায়ের জোড়াজুড়িতে এখানে এসে সে অনেক বড় ভুল করেছে, যার জন্য অপমান সহ্য করতে হচ্ছে তার। চোখে পানি টলমল করছে অবনীর। কেউ নেই ওর পাশে। এ বাড়িতে কখনো ওর সাপোর্ট নিয়ে কেউ কথা বলেনি। হঠাৎ অবনী শুনতে পায়, তোরা কি শুরু করেছিস? সে কি ইচ্ছে করে কালো হয়েছে? আজব ধরনের কথা বলছিস। তোরা আসছিস বেড়াতে, কেন অবনীর পিছনে পড়েছিস? অবনী, তুই যা। আর এসব কথায় মন খারাপ করিস না। অর্ণ। অবনী দৌড়ে সেখান থেকে চলে আসে। আড়ালে এসে অর্ণের দিকে তাকায়। অর্ণ এই প্রথমবার অবনীর সাপোর্ট নিয়ে কথা বলেছে, যা কখনো এর আগে হয়নি। তাই অর্ণকে সে দেখতে থাকে। ছেলেটা সবার মধ্যে বেশি আকর্ষণীয়। তবে অবনীকে সাপোর্ট করার মাধ্যমে মেয়েটা অর্ণির প্রতি এক অন্যরকম ভালোলাগা অনুভব করে। অর্ণ সোফা থেকে উঠে বসে। টেবিলের ড্রয়ারে সিগারেটের প্যাকেট। উঠে এসে সেখান থেকে একটা সিগারেট নিয়ে সে আগুন জ্বালায়। ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। হঠাৎ সিগারেটের ধোঁয়ায় অবনী কেসে উঠল। কাশতে কাশতে বলে, সিগারেট খাচ্ছ কেন? জানো না এটা ক্ষতিকর? আর আমার খুব কাশি হয় সিগারেটের ধোঁয়ায়। অবনী, তো তোর কাশি হলে হবে, তাতে আমার কি? অর্ণ, বাহিরে যেয়ে খাও। অবনী, রুমটা আমার। তোকে থাকতে দিয়েছি এটাই অনেক। আমাকে বলছিস বাহিরে যেতে? তোকে আমি না থাক, তোকে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার নেই। তুই আমার থেকে দূরে দূরে থাকবি। অর্ণ কথাটা বলে সোফাতে চলে যায়। বদ্ধ ঘরে দুজন বিপরীত লিঙ্গের মানুষ। একজনের মনে অন্যজনের কাছ থেকে সামান্য ভালোবাসা পাওয়ার বাসনায় প্রহর গোনা হচ্ছে। আরেকজনের মনে বিকৃত গায়ের রঙে নিজেকে বিষাদগ্রস্ত করে তুলেছে। দুজনের মনেই কষ্ট।
অর্ণ কিছুতেই মেনে নিতে পারছে না অবনীর সাথে বিয়ে হওয়ার ব্যাপারটা। বেশ তো হাসি খুশি ছিল ছেলেটা, হঠাৎ করে এভাবে যার সাথে অর্ণের মানাবে না, যাকে অর্ণ সবসময় অপছন্দ করে এসেছে, তার সাথেই বিয়ে দিয়েছে তাকে। ও যেন এখনো স্বপ্নের ঘোরে আছে। কিন্তু সবাই জানে অর্ণের সাথে অবনীর বিয়েটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। অবনী লাইট অফ করে বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। সে যেন খেলার পুতুল। আনাফের সাথে বিয়ে হচ্ছিল ওর, কিন্তু হঠাৎ করে হাওয়া বদলে অর্ণের বউও। যদিও অবনী অর্ণকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু অর্ণের স্মার্টনেসের কাছে যোগ্যতার বিবেচনায় অবনীর এই পছন্দবোধ হাসির খোরাক ছাড়া কিছুই নয়। সে মনে মনে আজ দিনের কথা ভাবতে থাকে। কিভাবে সে অর্ণের বউ হল সবকিছু কল্পনা করতে থাকে। আর তা হল, অবনী গোসল শেষ করে নিজের রুমের দিকে ফিরছিল। হঠাৎ ভেজা কাপড়টা ওর বুক থেকে সরে যায়। সে কাপড়টা গায়ে জড়িয়ে নেওয়ার জন্য নিচু হয়েছিল। আর তখনই আনাফ অবনীর এমন দেহের সৌন্দর্য খুব কাছ থেকে দেখে নেয়। অবনী কাপড়টা তুলে ঠিক করতে করতে সামনে তাকিয়ে দেখে আনাফ হাঁ করে অবনীর ভেজা দেহের দিকে তাকিয়ে আছে। অবনী আনাফকে বলে, আনাফ ভাই, এভাবে কি দেখছ? দেখছি তোর জিনিসগুলো। আনাফ, মানে? অবনী, না মানে কিছু না। কোথায় যাচ্ছিস? আনাফ, রুমে চেঞ্জ করব। অবনী, ওহ আচ্ছা। আনাফ আর কথা বাড়ায় না। অবনীও চুপচাপ নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। আনাফ আজ প্রথমবার অবনীর দিকে এভাবে লোভাতুরের ন্যায় তাকিয়েছে, যেটা এর আগে কখনো হয়নি। আনাফ ফিরে আসছিল, কিন্তু মাথার মধ্যে অবনীর ভাবনা, সাথে চোখের সামনে এখনো যেন অবনীর শরীরের খাজ ভাসতে থাকে। সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অবনীর রুমের দিকে এগিয়ে যায়। অবনীর রুমে কেউ কোনো দিন আসেনি, কারণ অবনী এমনিতে কালো রঙের মেয়ে। তাই সবাই নিজ দায়িত্বে ওর থেকে দূরে থাকে। সেজন্য ড্রেস চেঞ্জ করার সময় দরজা হালকা খুলে রেখে রুমে এসে দাঁড়ায়। গা থেকে জামাটা সরাতেই অবনী দরজা খোলার শব্দ শুনতে পেল। অবনী ঘুরে তাকাতেই দেখে আনাফ দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি তোয়ালের সাথে নিজেকে পেঁচিয়ে ভয় আর লজ্জাবোধ নিয়ে বলল, আনাফ ভাই, তুমি এখানে? হুমম। আনাফ, কেন এসেছ? অবনী, তোকে দেখতে। আনাফ, মানে? অবনী, শোন, তুই তো এমনিতে কালো দেখতে, কোনো ছেলে তোর কাছে আসবে না। তাই ফ্রিতে যদি আমি তোকে সার্ভিস দিই তাহলে মজা পাবি, বুঝেছিস? আনাফ, কি বলেন আপনি? অবনী, আহ, ন্যাকামি করিস কেন? সরা কাপড়। আনাফ এগিয়ে এসে অবনীর হাত থেকে তোয়ালে টেনে খোলার চেষ্টা করে। অবনী আর নিজেকে সামলাতে পারে না। ঠাস করে খুব জোরে অবনী আনাফের গালে কষে চড় লাগিয়ে দেয়। আনাফ চড় খেয়ে অবনীর দিকে ক্রোধের দৃষ্টিতে চেয়ে থাকে কয়েক সেকেন্ড। আনাফ হিংস্র হয়ে যায় যেন। অবনীর হাত শক্ত করে ধরে। অবনীর দিকে তাকিয়ে বলে, শালি মা, তোকে আমি আজকে। আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, কেউ আসো। অবনীর এমন সরল আর জোর চিৎকার পুরো বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে যায়। বাড়িতে উপস্থিত মানুষের কান অবধি পৌঁছে। কেউ এক মুহূর্ত দেরি করে না অবনীর ঘরে আসতে। আর এসেই দেখে অবনীর গায়ে আধা খোলা কাপড়, বাকি অংশ আনাফের হাতে। আনাফের মা এসে ঠাস ঠাস করে আনাফের গালে চড় বসিয়ে দেয়। অবনী তার বড় খালাকে জড়িয়ে ধরে। সবাই আনাফের দিকেই তাকিয়ে আছে। দাদু এগিয়ে এসে বলে, ছি,
আনাফ শেষে কিনা তুই এমন করলি? এটা অন্যায়। দাদু, আমি আসলে আনাফ। চুপ কর তুই। তোকে ছেলে বলে ডাকতেই আমার লজ্জা করছে। কত ভালো একটা মেয়ে, আর তুই কিনা শেষমেশ ছিস আনাফ। লজ্জায় আমার আনাফের মা। কেউ কিছু বলবে না আনাফকে। ও যা করেছে তার শাস্তি ওর পেতেই হবে। দাদু, কি শাস্তি? ওর মুখটাও দেখতে চাই না আমি। মা, অবনীর সাথেই ওর আগামী 3 দিনের মধ্যে বিয়ে দেব। তাহলে সব ঠিক হবে। দাদু, কিন্তু আমি অবনীকে বিয়ে আনাফ। কি বললি তুই? তোকে আমি আনাফের মা। বৌমা, আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। আনাফকে বিয়ে করতেই হবে অবনীকে। এটাই শেষ কথা। সবাই চলো এখন, আর ঘটনা যেন না ছড়ায়। বাড়ির খবর যেন বাড়িতেই থাকে। আনাফের দাদুমি তাজুল সাহেব কথাটা বলে রুম থেকে বের হলেন। সবাই এক এক করে রুম থেকে বের হয়। আনাফ বের হওয়ার আগে অবনীর দিকে তাকিয়ে বোঝানোর চেষ্টা করে, তুই কাজটা ঠিক করলি না। তোর কপালে খারাপ কিছু আছেই। এ বিয়ে আমি করছি না। অবনীকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তার বড় খালামনি মানে আনাফের মা। অবনীর কালো মুখে চোখের বাড়িধারা যেন সাদা পাথরের মতো নিচের দিকে গড়িয়ে পড়ছে। 2 হাত দিয়ে পানি মুছে দিয়ে ড্রেস এনে দেয় তাকে। কাঁদিস না। আমার ছেলে এমন কিছু করবে আমি ভাবতেই পারিনি। ও যে আমাকে কষ্ট দিয়েছে আমি কখনো ভুলব না। আমার ছেলেটাকে মাফ করে দে মা। তোর মাকে কি জবাব দেব আমি বুঝতে পারছি না। আনাফের মা আরিনা বেগম। না খালা আম্মু, তুমি কেন মাফ চাচ্ছ? ঠিক আছি আমি। আর চিন্তা নেই, কেউ কিছু জানবে না। তোমার সম্মান নষ্ট হয় এরপর আর কোনো কাজ আমি করব না। অবনী, চিন্তা করিস না, তোর বিয়ে আনাফের সাথেই দেব। তুই কষ্ট পাবি সারা জীবন, এটা হতে দেব না। ও একটু বদ, তবে আমি জানি তুই তাকে ঠিক করে নিতে পারবি। আরিনা বেগম। আচ্ছা খালামনি। অবনী যেন নিস্তব্ধ হয়ে যায়। এই বাড়ির মানুষকে কেমন বিহেভ করে সেটা অবনী জানে। তবে সবার থেকে বেশি ভালোবাসে আরিনা বেগম। আর তিনি কষ্ট পাবে এমন কিছু কখনো অবনী করেনি। অবনী ভাবনা থেকে বের হয়। অর্ণের দিকে তাকায়। অর্ণ কপালের উপর হাত রেখে ঘুমাচ্ছে। অর্ণ একটু নড়ে উঠল। নিজেকে আটোসাটো করে গুটিয়ে নিল। বোঝা যাচ্ছে অর্ণের শীত লাগছে অনেক। অবনী বিছানা ছেড়ে উঠল। রাত প্রায় শেষের দিকে। ফজরের আজানের জন্য আগে থেকে মসজিদের মাইকে সূরা গজল পাঠ করছে মসজিদের মুয়াজ্জিনেরা। আজান দেবে একটু পরেই। অবনী বিছানা থেকে একটি কাঁধা নিয়ে অর্ণের কাছে এসে দাঁড়ায়। অর্ণের মুখের দিকে তাকিয়ে থাকে বেশ কিছু সময়। অর্ণকে এমনিতে মনে মনে সে পছন্দ করত, কিন্তু কখনো অর্ণকে নিজের জন্য চায়নি অবনী। তবুও তাকে না চাওয়া সত্ত্বেও বর হিসেবে পেয়েছে। কথায় আছে না, যা চাওয়া হয় তা পায় না মানুষ। আবার যা চায় না সেটাই কাকতালীয়ভাবে নিজের কাছে চলে আসে। অর্ণের গায়ে কাঁথা জড়িয়ে দেয় অবনী। অর্ণ কাঁথা পেয়ে গায়ে জড়িয়ে নিতে থাকে ঘুমের ঘোরে। আর ঘুমের ঘোরেই অর্ণ অবনীর হাত জড়িয়ে নেয়। অবনী চমকে ওঠে। হাত ছাড়ানোর চেষ্টা করতেই অর্ণ যেন আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। অবনী হাঁটু ভাঁজ করে সোফার উপর বসে। অর্ণের মাথায় চুলে হাত ডুবিয়ে দেয়। একজন নারীর কাছে সবচাইতে মূল্যবান জিনিস হল তার প্রিয় স্বামী। প্রিয় নবী নিজেই বলেছেন, আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদাহ করা যেত তাহলে স্বামীকেই করা যেত। অবনীর মধ্যে অর্ণের জন্য যে সম্মান, তা কেবল তাকে কাছে পাওয়ার নয়, এটা ভালোবাসার।
অর্ণের চুলে হাত বোলাতে বোলাতে কখন যে অবনী ঘুমিয়ে পড়ে খেয়ালই করেনি সে। অর্ণের ঘুম ভাঙে। জানালা থেকে রোদ ওর মুখে এসে পড়ছে। জানালা খোলাই ছিল। অর্ণের কখনো এত তাড়াতাড়ি ঘুম ভাঙে না। সে বিরক্ত হয়ে উঠতেই যাবে, অনুভব করে ওর গায়ে কাঁথা, সাথে আরও ভারী কিছু ওর বুকের উপর অনুভূত হয়। অর্ণ চোখ মেলে তাকাল। অবনী ওকে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। অর্ণের মেজাজ কয়েক সেকেন্ডের মধ্যেই রাগের চরম পর্যায়ে পৌঁছে যায়। কারণ রাতেই অর্ণ অবনীকে বেশ কড়া গলাতে জানিয়েছিল, তুই আমার থেকে সবসময় দূরে থাকবি, তোর মুখ আমাকে দেখাবি না। এমন কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও অবনী অর্ণকে জড়িয়ে ধরে থাকার যে দুঃসাহস দেখিয়েছে, এটা কল্পনা করেই অর্ণ নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সে অবনীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। অবনী ফ্লোরে পড়তেই ওর কনুইতে প্রচণ্ড ব্যথা লাগে। অবনী ঘুমের ঘোরে ছিল। এমনকি ধাক্কা লেগে নিচে পড়তেই সে প্রথমে বুঝতে পারেনি এতক্ষণ কোথায় ছিল। সে হাতে ব্যথা নিয়ে সামনে তাকায়। অর্ণ বসে আছে। তোকে রাতেই বলেছিলাম আমার কাছে আসবি না, আমার থেকে দূরে থাকবি, এটাও বলেছিলাম। অথচ তুই তোর সাহস ছাড়িয়ে আমার কাছে নয়, আমার বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিস। অর্ণ কথাটা বলে অবনীর দিকে এগিয়ে আসে। অবনীর চোট পাওয়া হাত ধরে হেঁচকা টান দেয়। অবনী ও মা গো কেঁদে ওঠে। অর্ণ এমন বিহেভ কেন করছে সেটা অবনী এখনও ঠিকমতো বুঝতে পারছে না। অবনীকে সামনে এনে ঠাস করে একটা চর বসিয়ে দেয় অর্ণ। অবনী ঠাই দাঁড়িয়ে আছে। অর্ণ বলে, তোকে আমার সহ্য হয় না, এটা কেন বুঝিস না? তোকে দেখলেই আমি বিরক্ত হই। কেন কাছে আসিস আমার? আমি কি তোকে চেয়েছিলাম? কেন এমন হলো আমার সাথে? আমি তো তোকে চাইনি। তাহলে কেন আমার কাছে তুই এসেছিস? তুই জানিস আমার এক হাত দূরত্বে কোনো মেয়ে আসার সাহস করে না। আর তুই আমার বুকে মাথা রেখে সারারাত ঘুমিয়েছিলি। আমি তোর বউ এখন। আমার তো অধিকার আছে তোর কাছে যাওয়ার। অবনী, কিসের অধিকার? মন থেকে না মানা অবধি কখনো অধিকার খাটানো যায় না। সবকিছু তোর জন্য শেষ হয়ে গেছে। আমার ইচ্ছে, আমার ভালোবাসা সব শেষ। আমি নিজেই শেষ হয়ে গিয়েছি। অর্ণ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হল। অবনীও কাঁদতে থাকে। চেয়েছিল অর্ণকে নিজের কাছে, তবে সেটা কল্পনায়। কিন্তু উপরওয়ালা অর্ণকে ঠিকই এনে দিয়েছে বাস্তবে। তবুও যেন শত অপূর্ণতা। এই অপূর্ণতার বেড়াজালে দুটো মানুষ কষ্টে বিভোর হয়ে যাচ্ছে। অবনী ড্রেস পাল্টে নেয়। শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরেছে। আয়নার সামনে এসে দাঁড়ালো ও। নিজের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল অবনী। ওর ডান গালে টোল পড়ে কথা বললে। ঠোঁটের নিচেও একটা তিল আছে। এসব দেখেই ও হাসছে। বীর বীর করে অবনী বলে, কালো মেয়ের আবার কিসের টোল পড়া গাল, কিসের কালো তিল? সবই বিলাসিতা ছাড়া কিছুই নয়। অর্ণ বাড়ির উঠানে এসে দাঁড়াল। খুব করে কাঁদতে ইচ্ছে করছে ওর। অবনী আর অর্ণ প্রায় সেম বয়সের। অর্ণের থেকে 1 বছরের ছোট অবনী। অর্ণ যদি ক্লাস 2তে পড়ত, অবনী পড়ত 1-এ। তবে ছোট থেকেই একসাথে ওদের বেড়ে ওঠা। অর্ণ জানত না আনাফের সাথে অবনীর কেন বিয়ে হচ্ছে। কেউ সময়ে বাড়িতে ছিল না। আর দাদুর কড়া বারণে বাড়ির লোক ছাড়া কেউ কিছুই তেমন জানে না। কিন্তু বিয়ে হবে ভেবে অনেক আত্মীয় ঠিকই দাওয়াত করানো হয়। অর্ণ তার একগাদা বন্ধুদের দাওয়াত করে আনে তার বড় ভাইয়ের বিয়েতে। অবনী বউ সেজে বসেছিল। অর্ণের বন্ধুরা ভেবেছিল আনাফের বউ হবে অনেক সুন্দরী। কারণ আনাফ ভাই দেখতে বেশ স্মার্ট ছিল।
আর আনাফ ভাই কখনো এমন কালো মেয়েকে বিয়ে করবে না। কিন্তু বিয়ে বাড়িতে এসে দেখে অবনীর সাথে আনাফ ভাইয়ের বিয়ে হচ্ছে, অর্ণ ছাড়া বাকি সবাই অবাক হয়ে যায়। অর্ণের কানে কানে সিমি এসে বলে, দোস্ত, তোর ভাইয়ের কি চয়েজ রে? দেশে আর মেয়ে পেল না। আমাকে অফার করতি, তোর ভাবি হতাম। আমি কি দেখতে খুব খারাপ নাকি? সিমি, ভাইয়া নিজে থেকে বিয়ে করছে না, তাকে দাদুর কথা মতো বিয়ে দেওয়া হচ্ছে। অর্ণ, এটা বিয়ে না, কুরবানি বলে। আমি হলে বিষ খেয়ে মরে যেতাম। তুর্য, কেন, অবনী কি খারাপ মেয়ে নাকি? একটু কালো, তবে ভালো মেয়ে। অর্ণ, আহারে বাবুটা, এত অবনী প্রশংসা করছো, তুমি যাও বিয়ে করো তাকে। মিহি, আমি কেন ওকে বিয়ে করব? মেয়ে হিসেবে ভালো, তবে আমার বউ হিসেবে সে যোগ্যতা রাখে না। ওকে নিয়ে কল্পনাতেও কোনো দিন হাত ধরে হাঁটিনি। ছোট থেকে ওর সাথে রয়েছি, কখনো নিজ থেকে ওর হাত অবধি ধরিনি আমি। সাথে থাকা একটা ছেলে একটা মেয়ের প্রতি ভুল করেও একবার না একবার রোমান্টিক কল্পনা করে, কিন্তু আমি প্রথম কোনো মানুষ যে কিনা অবনীকে নিয়ে কোনো দিন কল্পনা করিনি। আর কি ভেবে কল্পনা করব? চেহারাটা মনে পড়লেই তো সব বোরিং লাগত। অর্ণ, হাহা হাহা, এটা ঠিক বলেছিস। অবনী মেয়ে ভালো, তবে কারো বউ বা গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখে না। মিহি, তুই যে কি বলিস, কোথায় আমাদের অর্ণ, আর কোথায় কালো মেয়ে অবনী? আকাশ পাতাল তফাতে বুঝিস? আপাতত বিয়ে খেতে আসছিস, খা। শিহাব, ওই তোরা এখানে কি করিস? ওদিকে কি হয়েছে শুনেছিস? খেয়ার কথা শুনে সবাই তার দিকে কিছুটা কৌতূহলী দৃষ্টিতে তাকাল। বাড়ির ভিতর থেকে একটু চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তবে সবচাইতে বেশি যার চিৎকার শোনা যাচ্ছে সে হল তাজুল সাহেব, মানে অর্ণদের দাদু। খেয়াকে প্রশ্ন করে, শিহাব, কি হয়েছে? তুই না ভিতরে ছিলি? দাদু এভাবে বকছে কেন? খেয়া জানায়, তোরা চল ভিতরে, বিয়েতে এসে তোরা অনুষ্ঠানে না থেকে বাড়ির বাহিরে এসে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিস। চল চল, তোরা শুনবি কি হয়েছে। খেয়ার কথা শুনে ওরা সবাই দৌড়ে ভিতরে আসে। অবনী বিয়ের পিঁড়িতে বসে আছে। সবাই নীরব আর গম্ভীর হয়ে আছে। বরের আসনে তাজুল সাহেব বসা। অর্ণ তার ভাই আনাফকে খুঁজছে, কিন্তু আনাফকে দেখা যাচ্ছে না। অর্ণ গুটি গুটি পায়ে হেঁটে ওর মায়ের কাছে আসল। আস্তে গলায় বলল, দাদু চিৎকার করছিল কেন? কি হয়েছে? আর ভাইয়া কোথায়? অর্ণ, তোর কোনো ভাই নেই, ওর কথা কখনো আমার সামনে বলবি না। অর্ণের মা, কিন্তু কি হয়েছে? দাদু এমনভাবে বসে আছে কেন? অর্ণ, আনাফ যেন কখনো এ বাড়িতে আর না আসে, তাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। কেউ যদি কখনো যোগাযোগ করার চেষ্টা করেছে, সে এই বাড়ি ছেড়ে যেন চলে যায়। তাজুল সাহেব কথাটা বলে বসা থেকে উঠে সেখান থেকে চলে যায়। অর্ণ তার ছোট খালার সামনে এসে দাঁড়াল। অর্ণ যেন এখনো কিছুই বুঝতে পারছে না। তার খালার দিকে তাকিয়ে অর্ণ জিজ্ঞাসা করল, কি হয়েছে ছোট খালা? দাদু এভাবে কি বলে গেল? অর্ণ, কি আর হবে, তোর ভাই আমার মেয়েকে বিয়ে করবে না, তাই পালিয়ে গেছে। কাগজে লিখে গেছে, অবনীর মতো একটা মেয়েকে আমি কোনো দিন বিয়ে করব না, তাই পালিয়ে যাচ্ছি। ঠিক করেছে। এমন বাজে দেখতে মেয়েকে কে বিয়ে করবে? ওর বাপ তো কালো না, আমিও তো কালো না, তাহলে ও কেন কালো হলো? হওয়ার পর যদি ওরে গলা টিপে মেরে ফেলতে পারতাম, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। এমনিতে সে কালো একটা মেয়ে, তার উপর বিয়ের আসর থেকে ছেলে নিজেই পালিয়ে গেছে।
এখন তো কেউ ওকে ভ্রিলেও বিয়ে করবে না। বেঁচে আছে কেন সে, মরে যেতে পারে না? ছোট খালামণির কথা শুনে অর্ণ নিজেই চুপ হয়ে গেছে। ও কি বলবে বুঝে উঠতে পারছে না। এলাকার লোকজন ও অবনীকে নিয়ে তার মায়ের মতো করেই কথা শোনাচ্ছে। অর্ণ ছোট আন্টির থেকে চলে আসবে, তখন ওর মা এসে পাশে দাঁড়ায়। নিজের ছোট বোনের হাত ধরে বলে, তোকে না বলেছি অবনীকে কখনো কিছু বলবি না? তোকে এখানে কে আসতে বলেছে? আর ওর বিয়ে হবে না মানে? ওর জন্য রাজপুত্র আনব আমি। রাজপুত্র বিয়ে করবে আমাদের অবনীকে। অর্ণের মা, কি বলিস আপা, হাসি পাচ্ছে। ওর মতো বাজে দেখতে মেয়েকে কোনো রাজপুত্র না, মুচির ছেলেও বিয়ে করবে না। অসহ্য নিজের কাছেই লাগে, অন্য কোনো ছেলে কিভাবে তাকে সহ্য করবে? কি দেখে ওকে বিয়ে করবে? দাঁত, হাতের তলা ছাড়া অবনীর কোনো সুন্দর জায়গা নেই। বলতেও কষ্ট লাগে, এটাই সত্য। আবার নাকি তাকে বিয়ে করবে কোনো রাজপুত্র। তা সেই রাজপুত্রটা কে? অবনীর মা। কে আবার? আমার এক ছেলে আমাদের অপমান করেছে, আরেক ছেলে করবে না। সেই রাজপুত্র আমার অর্ণ। আমি অর্ণের সাথেই অবনীকে বিয়ে দেব। এবার খুশি তো তুই? অর্ণ আমার কাছে রাজপুত্র বুঝেছিস? আনাফের মতো না সে। সে জানে মাকে, পরিবারকে কিভাবে সম্মান করতে হয়। আমার অর্ণের সাথে অবনীর বিয়ে ঠিক এই মুহূর্তে এই আসরেই বিয়ে দেব। অর্ণ, তুই তো অবনীকে বিয়ে করবি তাই না? অর্ণ যেন স্তব্ধ হয়ে যায়। ওর চারপাশ যেন থমকে গেছে। অবনীও হা করে তাকিয়ে থাকে এদিকে। অর্ণ যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না, অবনীকে বিয়ের কথাটা শুনে। তারপর অর্ণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতক্ষণ সে বন্ধুদের সামনে অবনীকে নিয়ে অনেক কিছুই বলছিল। আর সেই অবনীকেই এখন ওর বিয়ে করতে হবে? অর্ণ ওর বন্ধুদের দিকে তাকায়। বন্ধুরা ওর দিকে ইশারায় বিয়ে না করার সম্মতি জানাল। কিন্তু অর্ণের যেন মুখ দিয়ে কথায় বের হচ্ছে না। শিহাব ইশারায় অর্ণকে দৌড়াতে বলে। কিন্তু অর্ণ যেন নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে সেখানেই। শিহাব এগিয়ে আসে অর্ণের মায়ের দিকে। অর্ণের পাশে এসে দাঁড়িয়ে বলে, আন্টি অর্ণের তো বিয়ের জন্য কোনো প্রস্তুতি নেই। হঠাৎ এভাবে বিয়েটা কি ঠিক হবে? ছেলেদের কিসেন প্রস্তুতি? অর্ণ আমার আদরের ছেলে। ওকে আমি যা বলবো সে ওটাই শুনবে। ওর খারাপ চাই না আমি। বোর ছেলের থেকে পাওয়া অপমান সে সম্মানের সাথে ফিরিয়ে দেবে। অর্ণের মা, কিন্তু আন্টি অর্ণের সময় দেওয়া উচিত। মিহি, চুপ করো তোমরা। আমি জানি যে তোমরা এখনো বিয়ে করনি। সে আগে করছে তাই এমন করছো। সমস্যা নেই। অর্ণের ভালো আমি বুঝব। বাবা বাহিরে আসেন। আমাদের অর্ণের সাথে অবনীর বিয়ে দেব। আরিনা বেগম মানে অর্ণের মা। অর্ণের চারপাশে বন্ধুরা ঘিরে দাঁড়ায়। অর্ণকে বারবার বিয়ে না করার ইঙ্গিত দিতে থাকে ওরা। কিন্তু অর্ণ স্থির হয়েই আছে। তার মনে এখন অনেকগুলো প্রশ্ন। সেই প্রশ্নের দুটো উত্তর, অবনীকে ছেড়ে যাওয়া, না হয় বাড়ির মান সম্মান নষ্ট না করে তাকে বিয়ে করা। সে বুঝতে পারছে না কি করবে। ওর দাদু তাজুল সাহেব এগিয়ে আসে। দ্রুত হেঁটে অর্ণকে শক্ত করে জড়িয়ে ধরেন তিনি। অর্ণকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কখনো ভাবিনি আনাফ এমন করবে। তোর বাবা চাচাদের ছোট থেকে কড়া শাসনে রেখেছি, কিন্তু কখনো স্বাধীনতা নষ্ট করিনি। সবাই আমাকে সম্মান করেছে। আনাফ এমন করে, আমার যে সম্মান ছিল এভাবে নষ্ট করবে, তা কল্পনাতেও ভাবিনি অর্ণ। প্লিজ, আমাদের সম্মানটুকু রাখো। তোর জন্য আমি হাসতে পারব। বল পারবি না?
দাদু, পারবে বাবা, আমাদের অর্ণ সবার মতো না, ওই বিয়ের ব্যবস্থা করো। অর্ণ স্টেজে ওঠ। বাবা। অর্ণের বাবা এসে অর্ণের হাত ধরে টেনে নিয়ে চলে যায় অবনীর পাশে। অর্ণ এমনিতে সুন্দর, কালো পাঞ্জাবি পরেছিল, বিয়ের টুপি এনে পরিয়ে দেওয়া হয় তার। অর্ণ কোনো শব্দটুকুও করছে না, সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সামনের দিকে। চোখের সামনে শুধু ইরার মুখটাই ভেসে উঠছে অর্ণের। ইরার হাতে হাত রেখে সে এরকম দিনের স্বপ্ন দেখেছে, কিন্তু আজ পাশে ইরা নেই। ইরার স্থানে আছে অন্য কেউ, যাকে অর্ণ কোনো দিন সহ্য করেনি, কখনো তার মুখের দিকে তাকায়নি সে। বিশ্রী কালো দেখতে নিজের খালাতো বোনকেই অর্ণ বিয়ে করতে যাচ্ছে। চোখের সামনে ইরার মুখ ভাসলেও মাথার মধ্যে বাড়ির সম্মান, মা আর দাদুর বিশ্বাসটাই যেন ঘুরছে। শত অনিচ্ছা থাকা সত্ত্বেও অর্ণ বিয়ের পিঁড়িতে বসেছে, বন্ধুদের দিকেও তাকায়নি একবারও। বিয়ের সব প্রসেস কমপ্লিট করা হয়, কাজী যখন অর্ণকে কবুল বলতে বলে, তখন সে বন্ধুদের দিকে একবার তাকায়। তুর্চ তার ফোনে ইরার ছবি মেলে দূর থেকে অর্ণকে দেখায়। অর্ণ সাথে সাথেই মাথা নিচু করে চোখ বন্ধ করে, চোখের পানি নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। প্রথমবার কোনো ছেলে বিয়ের সময় কবুল বলতে অনেকটা সময় নেয়, কবুল বলা মাধ্যমে বিয়ে কমপ্লিট। অর্ণ 3 বার কবুল বলেই আসন ছেড়ে উঠে চলে আসে বাগানে। মানে এখন যেখানে অর্ণ দাঁড়িয়ে আছে এখানেই রাতে এসে দাঁড়ায়। রাতের শেষ সময়ে সে বাড়িতে প্রবেশ করে, কারো সাথে কথা বলেনি, ফোন অফ রেখে ওভাবেই গাছের নিচে বসেছিল। অর্ণ ইরাকে প্রচণ্ড ভালোবাসে, ইরাও অর্ণকে ভালোবাসে। দুজনে নতুন স্বপ্ন দেখেছিল এক হবে, কিন্তু কোথা থেকে যে এমন কিছু ঘটে গেল কেউ বুঝে উঠতে পারেনি। অর্ণ এখন ইরার নয়, অবনীর হয়ে গেছে। কি একটা অদ্ভুত নিয়ম হয়েছে পৃথিবীর, যা বা যাকে চাওয়া হয় তাকে পাওয়াই হয় না। যাকে কখনো আপনি চাইবেন না সেটাই পাওয়ার জন্য সুযোগ হবে অনেকবার। এই জন্য আমাদের উচিত যাকে চাওয়া হবে বা যা চাওয়ার আগ্রহটা থাকবে সেটা কম করে চাইতে হবে, তাহলেই হয়তো পাওয়ার পথটা সহজ হয়ে উঠবে। অর্ণ, বাহিরে কেন? খেতে আয়, তোর জন্য খাবার রেডি করা আছে। আরিনা বেগম। আচ্ছা। অর্ণ বাড়ির ভিতর চলে আসে। খাবার টেবিলে কেউ নেই, তবে খাবার সাজানো আছে। অর্ণ টেবিলে বসে মাংসের বাটির ঢাকনা তুলতেই নড়ার ফলে মাংসের ঝোল যেয়ে ওর সাদা টি শার্টে লাগে। অর্ণ কিছুই বলে না, সে খাবারের প্লেট সোজা করে। অবনী দৌড়ে চলে আসে সেখানে, কিছু না বলেই খাবার বেড়ে দিতে যায় অবনী। অর্ণ রাগী গলায় বলে, আম্মাকে ডাক। মা বাহিরেই আছে, তুমি তো বেড়ে খেতে পারো না, তাই বেড়ে দিতে এলাম। অবনী, কি ব্যাপার, তুই আমাকে তুমি করে কেন বলছিস? অর্ণ, বরকে তুমি বা আপনি বলতে হয়, জানো না এটা? আর এ কি? সাদা টি শার্টে মাংসের ঝোল, একটা কাজও ঠিকভাবে করতে পারো না, আমাকে ডাকতে? অবনী শাড়ির আঁচল দিয়ে টি শার্ট থেকে ঝোল মোছার জন্য হাত বাড়ায়। অর্ণ সাথে সাথেই উঠে দাঁড়াল, রাগী চোখে অবনীর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। এমনিতে কালকে রাতে কাছে আসার জন্য বারণ করেছে, কিন্তু অবনী সেটা মানছেই না, বারবার অর্ণের কাছে চলে আসছে, যা অর্ণ মোটেও গ্রহণ করতে পারছে না। অবনী বলে, বসো, ঝোলটা পরিষ্কার করে দিই, নষ্ট হয়ে যাবে কাপড়, প্লিজ তুই আমার সামনে থেকে যা। অর্ণ, হুম যাব, আগে বসো, ঠিকভাবে খাবার খাও। বেড়ে দিচ্ছি তো, যদি বলো
মাখিয়ে খাইয়ে দিই। অবনী। অর্ণ তরকারির বাটি হাতে তুলে নেয়। অবনীর গায়ে তরকারি ঢেলে দিয়ে সেখান থেকে ভিতরে চলে আসে। ওয়াশরুমে যেয়ে দরজা আটকে দেয়। পানির ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে। ইরার স্মৃতি তাকে আরো কষ্ট দিচ্ছে। সে আনাফের বিয়েতে আসতে চাইছিল, কিন্তু আসতে পারেনি। সে আসলে হয়তো এমনটা হতো না। আবার বাড়ির সম্মান রাখতে অর্ণ ইরাকে গ্রহণ করতে পারত না। কি করবে অর্ণ? অবনীকে কিছুতেই মানতে পারছে না। যতবার অবনীকে দেখছে ততবারই তার রাগ বেড়ে যাচ্ছে। বাড়ির কাজের ছেলেকে দিয়ে কাল রাতে ড্রিঙ্কস আনিয়েছে। সেটা খেয়েই কষ্ট ভুলতে চেয়েছিল, কিন্তু এত তাড়াতাড়ি কি কষ্ট ভোলা যায়? অবনীর চোখে পানির রেখা। স্বামীর থেকে এত অবহেলা নির্যাতন পেয়ে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাই কার মরে যাচ্ছে। তবুও অবনী চুপচাপ। সে তরকারি বাটিটা গুছিয়ে টেবিলে রাখল। তারপর সেখান থেকে চলে যায়। রুমে এসে কোমরে কাপড় পেঁচিয়ে অর্ণের জন্য শার্ট, কোট ইস্ত্রি করে বিছানায় রাখল। আতুরটাও সাজিয়ে রাখে ও। এরপর রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায় অবনী। অর্ণ ওয়াশরুম থেকে বের হয়। বিছানার উপর সুন্দরভাবে ওর ড্রেসগুলো সাজিয়ে রাখা। আগে ওর মা করত, এখন কে করেছে সেটা অর্ণ বুঝে যায়। এই জন্য কাপড়গুলো হাতে নিয়ে দরজার বাহিরে ছুঁড়ে মারতে যাচ্ছিল, তখনই অবনী এসে সেগুলো ক্যাচ ধরে। আমাকে তোমার পছন্দ না জানি, তবে এগুলো কি দোষ করেছে? অবনী। জানি না। অর্ণ। আমি দেখতে কালো বলে এমন করছো? অবনী। চুপ কর, তোর সাথে আমি কথা বলতে চাই না। অর্ণ। অবহেলা করতে খুব মজা লাগছে? করো করো, দেখি কত অবহেলা করো আমাকে। আমি সব সহ্য করব। অবনী। কেন এমন করছিস? প্লিজ আমাকে আমার মতো থাকতে দে। অর্ণ। আমি তো তোমার কিছু কেড়ে নিচ্ছি না। অবনী। আমার থেকে দূরে থাকবি। আমি এত কিছু জানি না। অর্ণ। দূরেই তো ছিলাম। সৃষ্টিকর্তা কাছে এনে দিয়েছে, কখনো কাছে চাইনি, তিনি দিয়েছে। আমার কি দোষ? অবনী। তোকে এক চড়ে। থামলে কেন? চড় দাও। তোমার ভালোবাসা স্পর্শ না হয় না পেলাম, অবহেলা আর রাগের স্পর্শ তো পাচ্ছি। অবনীর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে থাকে অর্ণ। এক ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দেয় তাকে। এরপর নিজের মতো একটা শার্ট পরে অর্ণ বাড়ি থেকে বের হয়। গাড়িতে যখন উঠতে যাবে তখন অর্ণের মা এসে বলে, অর্ণ, তুই খুশি তো? হুম আম্মু, অনেক খুশি। কেন, কি হয়েছে? অবনী কিছু বলেছে তোমায়? অর্ণ। না না, সে কি বলবে? সে তো তোকে পেয়ে আরো খুশি। মেয়েটাকে তো চিনিসই, ছোট থেকে কারো ভালোবাসা পায়নি। তুই একটু ভালোবাসা দিস, এতেই চলবে। আর বিয়ের পরের দিন গাড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? অবনীকে সাথে নে। দাঁড়া, ডেকে দিচ্ছি। আরিনা বেগম। না আম্মু থাক, আমি এখনই চলে আসব। ওকে বলেই বের হয়েছি, চিন্তা করো না। অর্ণ তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। ফোনটা অন করে ও। কয়েক মিনিট পরেই ফোন আসা শুরু করে। সবার নাম্বার থেকে কল আসলেও ইরার থেকে কোনো কল আসেনি। যে মেয়েটা প্রতি 1 ঘন্টা পর পর অর্ণকে ফোন দিয়ে জ্বালাতো, সে মেয়েটা এখন অর্ণকে কল দিতেই যেন ভুলে গিয়েছে। অর্ণ অনলাইন গ্রুপে মেসেজ করে আড্ডার জায়গাতে সবাইকে আসতে বলল। অবনী নিজের রুমে বসে আছে। নিজের বলতে অর্ণের রুম এটা। বিছানা গোছাতে থাকে। ইস্ত্রি করা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করল ও। তারপর আলমারির ড্রয়ার খুলে রাখতে যাবে,
তখনই কয়েকটা ছবি পায় অবনী। অর্ণকে জড়িয়ে ধরে আছে একটি মেয়ে, যাকে কোনো দিন অবনী দেখেনি। অর্ণের বন্ধুদের সাথে মেলানোর চেষ্টা করে, কিন্তু ছবিগুলোতে অর্ণের সাথে থাকা মেয়েটা অপরিচিত। মনে করার চেষ্টা করে অর্ণের বলা রাতের কথাটা। মনে মনে বলে, এটাই কি তবে অর্ণের ভালোবাসা? ইস, কতই না সুন্দর মেয়েটা। আমি এত কালো কেন? মেয়েটা দেখতেও তো অনেক সুইট। অর্ণের সাথে কি সুন্দর মানিয়েছে। আমার সাথে মানাবে অর্ণের? ধুর, ওর পাশে দাঁড়ালেই তো বিশ্রী লাগবে। অর্ণ ঠিক বলেছে, ওর থেকে দূরে থাকা উচিত। মানাবেই না আমাদের। কিন্তু আমার কষ্ট লাগছে কেন? মেয়েটা অর্ণের সাথে এভাবে কেন আছে? কি করছিস অবনী? আরিনা বেগম। অবনী চমকে ওঠে। দরজার কাছে আরিনা বেগম এসে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি ছবিগুলো ড্রয়ারে রেখে দেয় ও। তারপর মাথায় কাপড় দিয়ে নিজের শাশুড়ির সামনে যেয়ে দাঁড়াল। অবনীকে দেখে তিনি হাসলেন। ভিতরে আসব? এটা কি বলো মা? ভিতরে আসবা অনুমতি নিচ্ছ কেন? অবনী: হুম, কি করছিলি? মা: রুম গুছিয়ে রাখছিলাম। তোমার ছেলে এত অগোছালো। উফ, তুমি বকা দাওনি কেন এতদিন? অবনী: এই যে তোর মতো একটা ভালো মেয়ে এসে আমার অগোছালো ছেলেটাকে শাসন করবে, গুছিয়ে দেবে, তো তাই করিনি। অর্ণের মা: হুম, চিন্তা করো না। অবনী: বলছি, তুই হ্যাপি তো? অর্ণ একটু রাগী আর জেদি। অনেক কিছু সামনে বলে ফেলে রাগ উঠলে। কিছু মনে করিস না। অর্ণের মা: কি যে বলো তুমি? আমি তো ছোট থেকেই চিনি। চিন্তা করো না, সব ঠিক আছে। অর্ণের মা হাসি মুখে রুম থেকে বের হতে যাচ্ছিল। এমন সময় অবনীর বুক থেকে শাড়িটা একটু সরে যায়। তখনই একটা ক্ষতের চিহ্ন টের পান তিনি। সাথে সাথেই প্রশ্ন করে, তোর বুকের উপর ওটা কিসের দাগ? কি কিসের দাগ? অবনী: দেখলাম আমি। অর্ণের মা: আরে না, সকালে চুলা থেকে ভাত নামানোর সময় একটু কাপড়ে আগুন লেগে যায়। তোমার ছেলে মলম দিয়ে গেছে। জানো তোমার ছেলে আমাকে কত কেয়ার করে? অবনী: আচ্ছা বুঝলাম, সাবধানে থাকিস। উনি চলে যায়। অবনী তাড়াতাড়ি দরজা আটকে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়াল। কাপড় সরিয়ে বুকের ক্ষত দেখতে থাকে। সিগারেটের আগুন চেপে ধরেছিল অর্ণ এখানে। সেটার একটা বিশাল দাগ পড়ে গেছে। অর্ণের মাকে মিথ্যে বলেছে। সে মোটেও ভালো নেই। কেঁদে ওঠে অবনী। এ কান্নায় কোনো শব্দ নেই। আছে কেবল তিক্ত নাক টানার হিস হিস শব্দ। অর্ণ বসে আছে। প্রতিদিন এই ক্লাবে বসে ওরা আড্ডা দেয়। অর্ণ আজকে অসময়ে এসেছে। কিছু সময় পর তার বন্ধুগুলো একসাথে চলে আসে ক্লাবে। অর্ণকে টেবিলে বসে থাকতে দেখল। টেবিলের উপর কতগুলো ড্রিঙ্কসের বোতল। অর্ণ মাথা নিচু করে আছে। শিহাব বলল, কি মামা, বাসর রাত কেমন কাটালে? দোস্ত, বিড়াল কোবার মারছিলি? তুর্য: তবে কি, তোর সাথে অবনী কখনো যায় না? দেখতে তো ভালোই না, কথা বলা, চলাফেরা সবকিছুর দিক দিয়ে সে খ্যাত। সিমি: খাতের ডিব্বা। অর্ণ যে তুই সত্যিই বিয়ে করবি, তাও আবার অবনীকে, আহা, এটা কোনো দিনও আমরা ভাবিনি। খেয়া: আমিও তো কখনো এমন কিছু ভাবিনি। কিন্তু অবনীকে বিয়ে করতে হলো। সমস্যা নেই, ইরাকে ভালোবাসি আমি। ইরাকো? অর্ণ থেমে যায়। ক্লাবের দরজার দিকে তাকালো ও। সাফিন নামের একটি ছেলের সাথে ইরা হাসতে হাসতে ক্লাবে ঢুকছে। অর্ণ বসা থেকে উঠতে যায়। শিহার হাত চেপে ধরে বলে,
কোথায় যাচ্ছিস? ইরার কাছে। কেন যাচ্ছিস? বিয়ে হয়েছে না তোর? তাহলে? ইরাকে সাফিনের সাথে আমি মিশতে বারণ করেছিলাম। তবুও কেন সে সাফিনের সাথে এখানে এসেছে? ছাড় আমার। অর্ন ঝাড়ি দিয়ে ইরাদের টেবিলের সামনে যায়। ইরা সাফিনের হাত ধরে বসে আছে। অর্ন যে সোজা ইরার হাত ধরে। ইরা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নিতে নিতে বলে, আরে, কে আপনি? অভদ্রের মতো অপরিচিত কারোর হাত ধরছেন? কি সমস্যা হা? ইরা, ইরা, শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আমি অর্ন। কে আপনি? আমার নাম জানেন কি করে? ইরা। ইরা, প্লিজ আমার সাথে চলো। আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। অর্ন। হ্যালো। ইরার হাত ছাড়। কে তুই? ইরা না তোকে চিনে না বলল? তাহলে ওর হাত ধরে আছিস কেন? সাফিন। ইরা, চলো আমার সাথে। আমি কিছুই করিনি। আমি তোমারই আছি। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অর্ন। শাট আপ, আমার হাত ছাড়েন। আমি আপনাকে চিনি না। ইরা। হাত ছাড়ব না। আগে আমার সব কথা তোমার শুনতে হবে। অর্ন। হাত ছাড় শালা। সাফিন কথাটা বলে অর্নকে জোরে একটা ধাক্কা দেয়। অর্ন কিছুটা সরে গেল পিছনের দিকে। অর্ন এগিয়ে আসে আবার। ইরার দিকে তাকিয়ে বলে, তোমাকে বারণ করেছিলাম এই বেয়াদব ছেলে থেকে দূরে থাকতে। তুমি তো জানোই সে কতটা খারাপ। তারপরও কেন তুমি ওর সাথে মিশছ? আমাকে তো কিছু বলার সুযোগ দাও। এক রাতেই এত পরিবর্তন? ভালোবাসতে না আমাকে তুমি? অর্ন। ভালো তো আপনিও বাসতেন, কি হলো? সেই তো অন্যকে বিয়ে করেছেন। আপনি রাত কাটাতে পারেন, আমি হাত ধরে ঘুরলেই দোষ? আপনি সারা রাত মজা নিয়েছেন, আর আমি একটু মিশলেই দোষ? ইরার কথা শেষ হতেই অর্ন কষে একটা চর বসিয়ে দেয় ইরার গালে। ইরার গালে চর দিতেই সাফিন এগিয়ে আসে সামনে। অর্নের গালে একটা ঘুষি দেয়। অর্ন টেবিল থেকে ড্রিঙ্কসের বোতল তুলে সেটা ভেঙে ধারালো অস্ত্র বানিয়ে সাফিনের দিতে এগিয়ে আসতেই বন্ধুরা ওকে ঝাপটে ধরে। অর্ন চিৎকার করে বলতে থাকে, আমার আর ইরার মাঝে যেই আসুক, আমি তাকে মেরে ফেলব, না হয় কখনো গ্রহণ করব না। ইরা, বিশ্বাস করো, আমি অবনীকে স্পর্শও করিনি। ভালোবাসি আমি তোমাকে। তোমাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনা করতে পারব না। ইরা, বোঝার চেষ্টা করো, আমি শুধু তোমার। আর তুমিও আমার। মাঝেখানে যে তোমাকে নিতে আসবে, আমি তাকে মেরে ফেলব। ইরা। অর্নকে টানতে টানতে বন্ধুরা ক্লাব থেকে বের করে নিয়ে যায়। সাফিন ইরার সামনে আসে। ইরার চোখে পানি টলমল করছে। সাফিন ইরার হাত ধরতে যাচ্ছিল। ইরা তার ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে হনহন করে সেখান থেকে বের হয়ে যায়। অর্নকে বন্ধুরা গাড়িতে করে ক্লাব থেকে ততক্ষণে নিয়ে চলে আসে। তারপর অর্ন গাড়ির সামনের ডিগির উপর বসে আছে। গাড়ির ভিতর থেকে মিউজিক যন্ত্র থেকে মোহাম্মদ ইরফানের গাওয়া এক ভিলেন মুভি থেকে বাঞ্জারা গানটি বাজছে। অর্নের হাতে ড্রিঙ্কসের বোতল। সামনে ওর বন্ধুরা গাছের গুড়ির উপর গোল হয়ে বসে আছে। ক্লাবের পরে তুর্জদের বাগান বাড়ির পিছনের দিকে এসে ওরা বসে থাকে। অর্নকে নিয়ে এখন হাসাহাসি চলছে। অর্নের বিয়ে এমন একটা মেয়ের সাথে হয়েছে যা আমাদের সামনে সে কোনো দিন প্রেজেন্ট করতে পারবে না। পরিচয় দিতে পারবে না যে অবনী অর্নের বউ। মিহি। আমি বিয়ে করব, তোরা দেখিস। বউকে দেখে তোরা হা হয়ে যাবি। কোথায় অবনী আর কোথায় আমার বউ হবে? তুর্জ। আস্তে বল, অর্ন শুনবে। খেয়া। আরে কিসের আস্তে?
অর্ণের বউ অবনী এটা ভাবলেই তো হাসি পাচ্ছে। সিমি, বাদ দে, ইরা কি করল? সাফিনের সাথে মিশছে কেন? ইরা তো ভালো করেই জানে সাফিন কতটা খারাপ ছেলে। শিহাব, তো কি করবে? অর্ণ কি ভার্জিন আছে নাকি? একটা মেয়ের সাথে রাত কাটিয়েছে সে। কি ভাবছিস এখনো সে আগের অর্ণ আছে? ইরাও তাই করবে। হয়তো দু একদিন পর সাফিনের সাথে এক রুমে পড়ে আছে। তুর্য। অর্ণ বেশ কিছু সময় ধরে ওর বন্ধুদের কথাগুলো শুনছিল। শেষের কথাটা আর সহ্য করতে পারেনি। কাচের বোতলটা ডান হাতেই ছিল। ওটা হাতের যত শক্তি ছিল তা দিয়ে জোরে চাপ দেয়। সাথে সাথে বোতলটা ভেঙে অর্ণের হাতে কাচের টুকরো লেগে যায় এবং অনেকখানি কেটে রক্ত বের হতে থাকে। শিহাব অর্ণের দিকে তাকায়। হাত থেকে রক্ত ঝরতেই দৌড়ে এগিয়ে আসে সেদিকে। কি ব্যাপার অর্ণ, তুই কি পাগল হয়ে গিয়েছিস? পাগলামি থামা। আমি পাগল হয়ে গিয়েছি। আর তোদের মতো কিছু ভালো বন্ধু পেয়ে আরও পাগল হয়েছি। অর্ণ, আরে ওরা মজা করছিল। বাদ দে শিহাব। বাদ তো দেবই। থাক তোরা। অর্ণ আর কিছু বলল না। সে কারো দিকে না তাকিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে আসে। ইরাদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে গাড়ি রেখে গাড়ির পাশে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। ফোন বেজে ওঠে অর্ণের। তাকিয়ে দেখে অবনী কল দিয়েছে। অর্ণ ফোন কেটে দেয়। দুপুর ছাড়িয়ে বিকেল হয়েছে। অর্ণ সকালে বের হয়ে আর ফেরেনি। অবনীর অনেক চিন্তা হচ্ছে। জানে সে অর্ণকে কল দিল অর্ণ নিজেই তাকে ঝাড়ি দেবে। তবুও অর্ণ দুপুরে খেতে আসেনি, এমনিতে সদ্ব্যা বিয়ে হয়েছে। বিয়ের পরের দিন অর্ণ বাহিরে সময় কাটাচ্ছে। অবনী আরও চিন্তিত হয়ে পড়ে। জন্য ফোন দিতে থাকে। অর্ণের কোনো খোঁজ নেই। অর্ণ খাবার টেবিলেই বসে আছে দুপুর থেকে। কিন্তু অর্ণের খোঁজ নেই। প্রথমবার ফোন কাটাতে অবনী আবারও অর্ণকে ফোন দেয়। কিন্তু অর্ণ আবারও কেটে দিল। অবনী এবার লাগাতার ফোন দিতে থাকে। অর্ণ বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে দিতে যেয়ে থেমে যায়। 2 তলার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে ইরা। ইরার দিকে তাকিয়ে থাকে অর্ণ। ফোনটাও বাজতে থাকে। ইরা নিচে তাকায়। অর্ণকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ইরা খুশিতে লাফ দিয়ে ওঠে। দৌড়ে অর্ণের কাছে আসার জন্য পা বাড়ায়। পরক্ষণেই ইরা থেমে গেল। মনে পড়ে তার অর্ণ এখন অন্যের বর, সে আর তার নেই। সে অন্যের। আগে এমন হয়েছে অর্ণ বাড়ির সামনে এসে দাঁড়াত। ইরা দৌড়ে এসে জড়িয়ে ধরত অর্ণকে। তারপর গাড়ি করে দূরে কোথাও ঘুরতে যেত দুজন। কিন্তু এখন সেটা সম্ভব নয়। অর্ণ ইরার নয়, অর্ণ অবনীর। ইরা বিরক্ত হয়, বিরক্ত হয়ে ফোন দেয় অর্ণকে। অর্ণের ফোনে আগে থেকেই কল আসছিল। ইরাকে ফোন কানে ধরতেই অর্ণ নিজের ফোনের দিকে না তাকিয়ে কল রিসিভ করে। অর্ণ বলে, ইরা, আমাকে কেন ভুল বুঝছ? আমি শুধু তোমাকেই ভালোবাসি। অবনীকে আমি কখনো চাইনি, আর না কখনো চাইব। আমার সবকিছুতে শুধু তুমি আছো। আমি শুধু তোমাকেই চাই। চিন্তা করো না, আমি অবনীকে 6 মাসের মধ্যেই ডিভোর্স দিব। প্লিজ ইরা, আমাকে একটু বোঝার চেষ্টা করো। ইরা। লাইনটা কেটে যায়। অর্ণ ফোনের দিকে তাকিয়ে থাকে। ইরার কল আসলো। অর্ণ আবার রিসিভ করে। অর্ণ কিছু বলতেই যাচ্ছিল, তার আগে ইরা বলে, এখানে কুকুরের মতো দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। আপনি তো এভাবে বললে যাবেন না। কেন যাবেন?
রাস্তার কুকুরকে জোরে হেও বললেও চলে যাবে, আপনি তো যাবেন না। আপনার জাতটা একটু উচ্চ পর্যায়ের, কিন্তু আপনাকে আমার সহ্য হচ্ছে না। চলে যান প্লিজ। ইরা, আমার কথা তো শোনো। অর্ন, কি শুনব? বলতে চাইছেন অবনীকে টাচ অবধি করেননি, তার সাথে বিছানায় রাত কাটাননি, তাকে স্পর্শও করেননি। এগুলোই তো বলবেন, তাই না? ইরা, একদম ঠিক, অবনীর থেকে দূরে ছিলাম আমি। অর্ন, হাহাহা, এসব কথা আগেই সাফিন আমাকে বুঝিয়েছে। এগুলোই তুমি বলবে, সে আগে থেকেই আমাকে শুনিয়েছে। বোকা পেয়েছ আমাকে? আমি ভালোবাসতাম বোকার মতো, আবার বোকার মতো স্বপ্নও দেখতাম তোমাকে নিয়ে। অথচ আমাকে ঠকিয়ে তুমি অন্য কারো। চলে যাও আমার সামনে থেকে। ইরা, ইরা প্লিজ, সাফিনের কথা আমাকে বলবে না। অর্ন, কেন বলবো না? নিজে মাস্তি করতে পারো, আমি করলেই সেটা দোষ? ইরা, চুপ, একটা পুরুষ হাজারটা মেয়ের সাথে থাকতে পারে, কিন্তু একটা নারী সেটা পারবে না। অর্ন, হাস্যকর, ভালোবাসা কখনো ভাগ হয় না। অর্ন, প্লিজ, তোমার পায়ে পড়ি, আমাকে আমার মতো করে থাকতে দাও। তোমার মতো জঘন্য লোকের সাথে আমি কোনোভাবেই আর কথা বলতে চাই না। ইরা, বোঝার চেষ্টা করো, বিয়েটা আমি ইচ্ছে করে করতে চাইনি। অর্ন, ইচ্ছে ছিল নাকি ছিল না, সেটা দূরের ব্যাপার। বিয়ে করেছ মানে তুমি এখন অন্যের। আমি একা আছি, ভাবছ কষ্ট পাব? না, কষ্ট পাব না। যে ছেলে ভালোবাসা নষ্ট করে অন্য কাউকে বিয়ে করতে পারে, সে ছেলের বেঁচে থাকার অধিকার নেই। সামনে থেকে যান আপনি। গেট লস। ইরা, 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 দেখো না আমার হাত কাটছে। কতখানি কাটছে জানো? দেখবা না? মনে আছে, একটুইখানি কাটলে তুমি কতটা হাহাকার করো, তা দেখো না ইরা। অবনী, কি দেখব? যা তোর বউকে দেখা। মর তুই, দূর হো সামনে থেকে। ইরা ফোন কেটে দেয়। ব্যালকনি থেকে দৌড়ে নিজের রুমে এসে কাঁদতে থাকে ইরা। অর্ন ফোন গাড়ির ভিতর রেখে স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। সে বিড়বিড় করে বলে, আমি এখানেই দাঁড়িয়ে থাকব, তোমাকে না দেখা অবধি আমি যাচ্ছি না। অর্ন কষ্টের একটা হাসি দেয়। যে ইরা অর্ণের জন্য কত কিছু ভাবছিল, সে ইরা অর্ণের কাটা দেখল না। অবনী টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকে। চোখ দিয়ে বাড়িধারা যেন বর্ষণের ন্যায় পতিত হচ্ছে নিচের দিকে। এই অশ্রুজল যেন শেষ হবার নয়। নিঃশেষ হবেই বা কি করে? এ যে ভালোবাসায় সিক্ত সুপ্ত বিচরণ। অর্ণ ভুল করে যার কল রিসিভ করেছিল প্রথমে, সেই কলটি ছিল অবনীর। অর্ণ ভেবেছিল ইরা ফোন করেছে, এজন্য সে অনেক কিছু শোনায়। আর সেগুলো সবটাই শুনেছে অবনী। 6 মাস পর অবনীকে অর্ণ ডিভোর্স দেবে। এ প্রণয় যেন শুধু আহতি নয়, বরং নিহতি করে তুলছে অবনীর। নতুন বউ যেমন হোক না কেন, সে যদি নিজেই জানতে পারে তার বর বিয়ের পর অন্য মেয়ের জন্য কাঁদে, আবার ডিভোর্সের কথাও জানতে পারে, সে কতটুকু ঠিক থাকবে? তবুও অবনী নিজেকে সামলায়, কাউকে কিছু বুঝতে দেবে না ভেবে নেয়। অর্ণের মা এসে দাঁড়ায় পাশে। চেয়ারে বসে অবনীর মাথায় হাত রাখল। অবনীর মাথা টেবিলে রাখা ছিল, তাড়াতাড়ি ওড়না দিয়ে চোখ মুছে নিল অবনী। অর্ণের মা আরিনা বেগম বলে, কিরে মা, তুই কি এখনো না খেয়ে বসে আছিস? খেয়ে নে, সে মনে হয় ব্যস্ত। না মা, সমস্যা নেই, আমি পরে খাব। অবনী, তাকা আমার দিকে, খেয়ে নে। আরিনা বেগম, পরে খাব। তোমাকে কি আবারও খেতে দেব? বসো তাহলে তোমাকে খাইতে দিই। অবনী,
আমি কবার খাবো? থাক, তোদের কারো খেতে হবে না। এখনকার যুগে এমন ভালোবাসা দেখা যায় না। কেউ কারো জন্য না খেয়ে থাকে নাকি? আর তুই অর্ণ ছাড়া খাবি না? থাক, খেতে হবে না। আমার আবার কি? 1 বছর পর নাতি নাতনি হবে, ওদেরকে সব গল্প শোনাব। আরিনা বেগম: হাহাহা, ঠিক আছে মা, শুনিও। ও তোকে তো বলা হয়নি। আমাদের কাজের খালা আছে, তার মেয়ের বিয়ে আজ রাতে, সেখানে যাব সন্ধ্যায়। ভাবছিলাম তোকে নিয়ে যাব। অর্ণ এসে ঝামেলা করবে, তুই থাক। সকালের দিকে ফিরতে পারি। আরিনা বেগম: আচ্ছা, চিন্তা করব না, সব সামলে নিব। আরিনা বেগম চলে যায় সেখান থেকে। অবনী আবারও চুপিসারে কাঁদতে থাকে। আরিনা বেগমের কথা মনে করেই অবনী কান্না থামাতে পারে না। 1 বছর পর নাতি নাতনির মুখ। অবনীর কাছে কথাটা এখন হাস্যকর লাগছে। আরিনা বেগম তো জানে না তার ছেলে 6 মাস পরেই অবনীকে ডিভোর্স দেবে। যেটা অবনী জেনে গেছে। তবুও অবনী কাউকেই কিছু বলল না। সে খাবার টেবিলে বসে অর্ণকে কল দেওয়া শুরু করে। কিন্তু অর্ণের কানে এখন মোবাইলের রিংটোন এসে পৌঁছাচ্ছে না। সে ইরার নেশায় আসক্ত। বাকি সব কিছুতে সে বিরক্ত। বিকেল গড়িয়ে রাত হয়। অর্ণ গাড়ির সামনের ডিগিতে এসে বসেছে ঘণ্টাখানিক আগে। পাশ দিয়ে একটা ভ্যান গাড়ি যাচ্ছিল। ভ্যানের সাথে ছোট্ট মাইক লাগানো। সেখান থেকে ভ্যানচালক গান শুনতে থাকে। সেই গান অর্ণের কানে আসে। ও আমি পারি না, আর পারি না। আমি কেন মরি না? আজরাইল কি চিনে না মারে রে? আমি পারি না, আর পারি না। অর্ণ গানটা শুনে মুচকি হাসল। সে কি করবে বুঝতে পারছে না। অবনীকে কোনোভাবেই ওর মন মেনে নিচ্ছে না। মানবেই বা কি করে? ওর বন্ধুরা সবাই স্মার্ট, দেখতে বেশ। অর্ণ সবার থেকে বেস্ট। আর তার বউ হয়েছে কালো। এটা কি মেনে নেওয়া যায়? সময় বয়ে যাচ্ছে। সন্ধ্যা ছাড়িয়ে রাত। হাত ঘড়ির দিকে তাকিয়ে থাকে অর্ণ। রাত 11টা বেজে গেছে। দুপুর থেকে সে এখানে ঠাই দাঁড়িয়ে আছে। ইরা আসেনি। ইরা সত্যিই একবারের জন্য অর্ণকে দেখতে আসেনি। ইরা ভেবেছিল অর্ণ হয়তো চলে গেছে। তাই সে বিছানা ছেড়ে উঠল। বাইরে উকি দিতেই দেখে অর্ণ গাড়ির সামনের উপর শুয়ে আছে। ইরা আবারও বিছানায় যেয়ে বসল। কি করবে বুঝতে পারছে না। তবে এটা সে উপলব্ধি করতে পেরেছে, অর্ণ অবনীকে বিয়ে করায় ইরা অর্ণের প্রতি আগের মতো টান অনুভব করছে না। হায়রে ভালোবাসা, একজন ভালোবাসার জন্য দুপুর থেকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছে, কখন অর্ণ ফিরবে বলে অপেক্ষা করছে টেবিলের সামনে খাবার রেখে। আরেকজন দুপুর থেকে অন্যের জন্য গাড়ির উপর বসে আছে। কিন্তু ইরা, সেও তো ভালোবাসছিল। তাহলে এখন কি হলো ওর? ভালোবাসা কি তাহলে শেষ? মনীষীরা তো বলেছিলেন, প্রিয় মানুষ যদি পৃথিবীর সবচাইতে খারাপ হোক না কেন, সে তোমার ভালোবাসা। অর্ণের অনেক কষ্ট হতে থাকে। সারাদিন কিছু না খাওয়ার ফলে কেমন যেন ওর কাছে অন্ধকার লাগে। ইরার রুমের দিকে তাকিয়ে ক্লান্ত স্বরে বলল, ইরা ভেবো না, আমি চলে যাব তোমার থেকে। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমারই ছিলাম, এখনো আছি। আজ যাচ্ছি, তবে আবার আসব, রোজ আসব। অর্ণ গাড়ি স্টার্ট করে। ফোন হাতে নেয় ও। 732টা কল। সবগুলোই অবনীর নাম্বার থেকে। অর্ণ ফোন চেক করে ভালোমত। সেখানে শুধু অবনীরই কল দেখতে পায়। এতক্ষণ ধরে ওর কোনো বন্ধুই ফোন করে খোঁজ নেয়নি। অর্ণ অবাক হয়। বন্ধুদের জন্য কত কিছুই না করেছে সে। অথচ কেউ আজকে অর্ণকে কল দিল না। অর্ণ একটু মুচকি হাসল।
এরপর বাড়ির দিকে যেতে থাকে। ঠিকভাবে গাড়ি চালাতে পারে না অর্ন। হাত কেটে গিয়েছিল অনেকখানি মদের বোতলে। এতক্ষণ মনেই হয়নি ব্যথা, যন্ত্রণার কথা। গাড়ির স্ট্রিং ধরতেই সে যন্ত্রণা আর অনেকটাই ব্যথা অনুভব করে। কিন্তু ওর মনে যে ব্যথা আর যন্ত্রণা হচ্ছে সেটা কেউ অনুভব করতে পারবে না। অবনী ঘুমিয়ে পড়েছিল। সকাল থেকে বেশ অনেকটাই কাজ করেছিল অবনী। স্বামীর রুম পরিষ্কার থেকে শুরু করে, অর্ণের কাপড় পরিষ্কার, অর্ণের প্রিয় খাবার রান্না করে, প্লেট সাজিয়ে সবকিছু রেডি করেই টেবিলে এসে বসেছিল। বাড়িতে আজ কেউ নেই। অবনী আর টেবিল খেকে ওঠেনি। কখন যে ঘুমিয়ে পড়েছিল অবনী খেয়াল করেনি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। অবনী লাফ দিয়ে চেয়ার ছেড়ে উঠল। দৌড়ে দরকার কাছে যাবে এমন সময় পা চেয়ারের সাথে বেঁধে পড়ে বড় রকমের হোঁচট খায় অবনী। পায়ের নখ যেন প্রায় উঠে যাওয়ার উপক্রম। অবনী আর শব্দটুকুও করেনি। নিজেকে সামলে দরজার কাছে যেয়ে দাঁড়ায়। দরজা খুলে দিতেই দেখে অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঢুলু ঢুলু চোখে অবনীর দিকে তাকিয়ে আছে। দরজা খুলতে এত দেরি? অর্ণ ডান হাত দিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয় অবনীর গালে। অবনী চিৎকার করেনি, কিন্তু অর্ণ ঠিকই চিৎকার করে ওঠে। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। অবনীর গালে এতটুকুও চড় লাগেনি, কিন্তু অর্ণ কেন চিৎকার করল সেটা না বুঝেই অবনী মুচকি হাসল। অর্ণ রেগে প্রশ্ন করে, কি ব্যাপার, তোর হাসি পাচ্ছে? তুমি চড় দিয়েছ, আমার লাগেনি। জোরে মারনি কেন? অবনী, আমার সামনে থেকে যা, দূর হো তুই। অর্ণ, 1 মিনিট, তোমার হাতে কি হয়েছে? রক্ত বের হচ্ছে? বিশ্বাস করো আমি মুখে কিছু দিইনি, যেটা তোমার হাতে লেগে কেটে যাবে। বিশ্বাস না হলে বাম হাত দিয়ে চড় মারো গালে, জোরে মারবা। দাঁড়াও, আমি মারিয়ে নিচ্ছি। অবনী পাগলের মতো যেন ছটফট করতে থাকে অর্ণের হাতে রক্ত দেখে। অর্ণের বাম হাত ধরে গালের কাছে টেনে এনে কষে একটা চড় দেয়। অবনী আবার অর্ণের হাত মেলে দেখে বাম হাতে রক্ত নেই। অর্ণের ডান হাতের দিকে তাকিয়ে থাকে অবনী। এরপর 2 হাত দিয়ে অর্ণের হাত আলতো করে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে অবনী। অর্ণ বোকার মতো তাকিয়ে থাকে অবনীর দিকে। মেয়েটার এমন পাগলামি দেখে অর্ণ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এখন ওর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। অবনী অর্ণকে ধরে সোফাতে এনে বসায়। দৌড়ে রান্না করে যায় অবনী। স্যাভলন, তুলো, মলম সবকিছু একসাথে নিয়ে আবারও দৌড়ে আসে অর্ণের কাছে। অর্ণ কেবল হা হয়েই অবনীর ছোটাছুটি দেখছে। অবনী অর্ণের পায়ের কাছে বসে নিজের কোলে অর্ণের হাত টেনে নিয়ে অনেক বেশি কেয়ার সহিত হাতে স্যাভলন লাগাতে থাকে। অর্ণ যেন কেঁপে ওঠে। অবনী কাঁদতে কাঁদতে বলে, কিভাবে কাটছে তোমার হাতে? চারিদিকে কি করে কাটল? একটু তো নিজের খেয়াল নিতে শেখো। ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি কেয়ারলেস। এমন করলে হবে? আজ যদি বড় কিছু হতো, তখন কে কষ্ট পেত? বরখালা মনি যে তোমাকে নিয়ে চিন্তা করে, দাদু যে তোমাকে নিয়ে ভাবে, সেটা কি তুমি একটুও জানো? অবনী কান্না থামায় না। অর্ণকে কেয়ারের সাথে মিষ্টি বকা দিয়ে যাচ্ছে ও। আর অর্ণ সোফাতে হেলান দিয়ে অবনীর কাণ্ড হাবার মতো হয়ে দেখতে থাকে। তারপর ওয়েটিং ফর নেক্সট পার্ট।